চিন্ময় কৃষ্ণ দাস নির্যাতিত এক ধর্মগুরু। ওনাকে বাংলাদেশের ভারতের প্রায় সকলেই চেনেন। দীর্ঘদিন ধরে তিনি জেলখানায় বন্দী আছেন এবং বর্তমানে তিনি অনশন করছেন, কারণ তিনি জামিন পাচ্ছেন না। দীর্ঘদিন বিনা চিকিৎসায় কষ্টে দিন কাটাচ্ছেন। তার অপরাধ কী ছিল? কেন তিনি জেলখানায়? রাষ্ট্রদ্রোহের মামলায় চেরাগীর মোড়ে কে বা কারা জাতীয় পতাকার সাথে একটি ওমখচিত পতাকা উড়িয়েছিল, সেটাকে দায় দেখিয়ে টেনে টুনে রাষ্ট্রদ্রোহিতা দেখিয়ে তাকে প্রধান আসামি করে জেলখানায় পাঠানো হয়েছে। শুধু চিন্ময় কৃষ্ণ দাস নন, ধ্রুপদী কেশব দাস, রঙ্গনাথ শ্যামসুন্দর দাস ব্রহ্মচারী, এই তিনজন ব্যক্তি জেলখানায় রয়েছেন। মোটা দাগে তাদের অপরাধ একটাই, হিন্দু ধর্মাবলম্বীদের উপরে বাংলাদেশে হয়ে যাওয়া চলমান অত্যাচার, নির্যাতন, নিপীড়নের প্রতিবাদ তারা করেছিলেন। বিশেষ করে চিন্ময় কৃষ্ণ দাস তিনি বাংলাদেশের বিভিন্ন জেলা শহরগুলোতে গিয়ে সমাবেশ করেছেন এবং এই সমাবেশ দেখে ইউনূস সরকার আতঙ্কিত। কারণ এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বা আগে একটা বিষয় সবাই একমত, সবাই বলতে বৃহৎ জনগোষ্ঠী, 92% মুসলমানের দেশ বলা হয় না? তো এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপরে নির্যাতন নিপীড়ন হবে, আহমদিয়া সম্প্রদায়ের উপরে নির্যাতন নিপীড়ন বা অন্যান্য যারা আমাদের জাতিগোষ্ঠী রয়েছেন, পাহাড়ি, আদিবাসী, তাদের উপরে নির্যাতন নিপীড়ন হবে। কিন্তু সেই নির্যাতন নিপীড়ন নিয়ে আপনি কথা বলতে পারবেন না। কথা বললেই আপনি দেশদ্রোহী, অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো হয়ে যাবে। কথা বললেই আপনাকে নানান বাহানায় মোয়া ধরিয়ে দেওয়া হবে, মুড়ি ধরিয়ে দেওয়া হবে এবং বলা হবে আপনি বসে বসে খান, শান্ত থাকেন। আওয়ামী লীগের আমলে আপনারা দেখেন নাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের থেকে কিছু দুই একজন লোক আবার কাউকে কাউকে নেতা বানিয়ে দেওয়া, হিন্দুদের নেতা বানিয়ে দিয়ে তারপরে আমেরিকা যখন স্টেটমেন্ট দেয় বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, তখন এইসব পুতুলরা এসে ক্যামেরার সামনে বসেন না, আমরা তো খুব ভালো আছি, কোনো সমস্যা নেই, আকাশ পাতাল সুন্দর, আকাশ পাতাল সব একদম টইটুম্বুর, আমরা খুব আনন্দে আত্মহারা, পারলে তো সেই ক্যামেরার সামনে বগল বাজায়। তো সেই দালালগুলো ছাড়া, গোবিন্দ প্রামাণিকদের মতো হিন্দু রাজাকারগুলো ছাড়া বাকি যারা আসলে সৎভাবে চেষ্টা করেন তাদের সমবিশ্বাসের মানুষের অধিকার রক্ষার জন্য, শুধু সমবিশ্বাস কেন, এই চিন্ময় কৃষ্ণ দাস তো মুসলমানদেরকেও বিভিন্ন বন্যা বা দুর্যোগের সময় ত্রাণ বিতরণ করেছেন। তো এই ব্যক্তিদেরকে রাষ্ট্র থ্রেট মনে করে ইউনূস সরকারের অবস্থান কি? তারা মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অস্তিত্ব, কোন কোন জায়গায় তারা আসলে বিষ ছড়াচ্ছে না, বিদ্বেষ ছড়াচ্ছে না, সেই বিষয়ে প্রশ্ন আপনাদেরকে করলে আপনারা কি উত্তর দেবেন? উত্তর তো নেই। অপরদিকে আমরা দেখলাম ফুয়াদ নামের কথিত সেই ব্যারিস্টার জঙ্গিটা, যে কিনা আওয়ামী লীগের আমলেও হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অকাথ্য ভাষায় গালাগালি করেছিল, তাকে আওয়ামী লীগ কোনো প্রকার শাস্তির আওতায় আনেনি। সে কোনো এজেন্সির লোক কিনা সেই বিষয়ে সন্দেহ আছে। তো এই জঙ্গিটাকে আমরা দেখলাম রাস্তায় দাঁড়িয়ে তার মতো কিছু অসভ্য বর্বর সন্ত্রাসীদেরকে নিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি, সেনাপ্রধান সহ অসংখ্য মানুষকে গালাগালি করেছে। সেখানে কুত্তার বাচ্চা বা আরও অন্যান্য শব্দ যেগুলো আমাদের বাংলাদেশে অশ্রাব্য সেগুলো ব্যবহার করেছে এবং এমন প্রকাশ্যে গালাগালি, হুমকি দেওয়ার পরেও প্রশাসন, মিলিটারি সব চুপ। এটা খুব আরাম, এটা রাষ্ট্রদ্রোহ নয়। সেনা প্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। আমরা যখন কুকুরকে দেশ ছাড়া করেছি, কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করব। কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাঈদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। দিল্লির মসনদের যে চিড়িয়াখানা আছে, সেই চিড়িয়াখানা থেকে বাংলাদেশের বঙ্গভবনের ছাগল এবং কুত্তা চুপ্পুর কাছ থেকে দেশটিকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছে। তাই দেশবাসীকে আমরা বলছি, আপনারা রাস্তায় থাকেন, সেনাবাহিনীর কথা মতো বাংলাদেশ চলবে না। বঙ্গভবনের কুকুরগুলোকে পদত্যাগ করে পালাইতে হবে। আমরা নতুন প্রধান বিচারপতি বানাবো, যেই বিচার বিভাগ আমার আপনার পক্ষে কথা বলবে। প্রেসিডেন্টকে গালাগালি করা,
সেনাপ্রধানকে গালাগালি করা, বিতর্কিত করার চেষ্টা, এগুলো খুব আরাম। মানে এদের গার্ডস দেখলে অবাক হতে হয়, এরা কারা। এবং ভাগবাগ আবদুল্লার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, সে স্ট্যাটাস দিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে মিন করে এবং সার্জেস সহ সবার কাছে স্পষ্ট যে তাদেরকে নাকি বিভিন্নভাবে আতাত করা, আওয়ামী পুনর্বাসন সহ বহু নাটকীয়তার আমরা আশ্রয় নিতে দেখলাম এবং সেগুলো খুব খোলাভাবে মঞ্চায়িত হলো। কিন্তু এইগুলো কোনো কিছুই অস্বাভাবিক না, এগুলো তাদের কাছে স্বাভাবিক। এই ভাগ আবদুল্লার মতো সন্ত্রাসী টোকাইগুলো বাস্তবভাবে যারা টোকায় তাদের প্রতি আমার কোনো বক্তব্য নেই, কিন্তু এই স্বঘোষিত টোকাইগুলো মনে করে যে পাহাড়ে সেনাবাহিনী খুব ভালো, কারণ ওইখানে আদিবাসীদের উপরে সেনাবাহিনী খুব ভালোভাবে নির্যাতন চালাতে পারে সন্ত্রাসী তকমা দিয়ে। আর সমতলের যে আমাদের সবার চোখের সামনে দেখা সন্ত্রাসীগুলো, সেই সন্ত্রাসীগুলোকে মিলিটারি কিচ্ছু বলতে পারে না। এই গার্ডসলেস সেনাবাহিনী তারা পাহাড়ে আদিবাসী ক্ষুদ্র জাতিগোষ্ঠী বলে তাদের উপরে নির্যাতন চালাতে খুব মজা পায়। আর এই সার্জিস ভাগবাগ আবদুল্লাদের চেটে দেয়। এই সন্ত্রাসীদেরকে চেটে দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নাই। এখন নতুন নাটক দেখছি আবু সাঈদের ভাস্কর্য। সংস্কৃতি উপদেষ্টা ফারুকীকে তো আপনারা চেনেন, সেই বিশিষ্ট লিটনের ফ্ল্যাটের প্রবর্তক। লিটনের ফ্ল্যাট কি? আপনার বিশেষ ব্যক্তিকে নিয়ে ব্যক্তিগত মুহূর্ত কাটানোর একটা বিশেষ জায়গা। লিটন একটা আক্ষরিক নাম, যে কারোর ফ্ল্যাটে বিশেষ মুহূর্ত পালন ধর্মজীবীদের মধ্যে বসবাস করতে করতে এটা শুধু পালন চলে আসছে। যাই হোক, তো সেই ব্যক্তি বলল কি যে পয়লা বৈশাখ হচ্ছে মুসলমানদের কাছে যেরকম রোজা নামাজ, এরকম কিছু ব্যক্তিদের কাছে এবাদত। রোজা নামাজের সাথে সেইগুলো তুলনা করেছে। আচ্ছা, তার মতো লোক মানে চক্রান্তকারী ভাদাইম্যা লোকজনদের কাজ কি? এই যে আসিফ নজরুল বা এই ফারুকিরা, এরা কারা? এরা কি করে? আমি নামাজ পড়বো, আমার এখানে নামাজ, রোজা, সেহরি সবকিছু আমার কালচারের পার্ট। আমার এখানে কেউ পয়লা বৈশাখ যাবে, সেটা বৈশাখে যাবে, সেটা তার কালচারের অংশ। কিছুদিন আগেই তো আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে শেখ হাসিনার বন্দনা, মানে এক কথায় দালালি, মানে এবং তার ব্যাপারে অনেক বিতর্ক আছে। অনেকেই তার নিন্দুকরা বলেন বউ লেলিয়ে দেওয়া। আমি সেই বিতর্কে যাচ্ছি না। তাদের প্রাপ্তবয়স্ক, তারা কার সাথে শোবে, কার সাথে থাকবে, কি করবে, আমার এতে কিছু যায় আসে না। তো এই ফারুকি সর্বশেষ যেটা করলো, আবু সাঈদের ভাস্কর্য বানাচ্ছে। কোথা থেকে? চারুকলা থেকে, পয়লা বৈশাখ উপলক্ষে। সে শুধু বলেইনি যে পয়লা বৈশাখ রোজা নামাজ এবাদত, সেই সাথে আবু সাঈদের ভাস্কর্য। এই আবু সাঈদ, এই শিবিরের সন্ত্রাসী, সে কিভাবে মারা গেছে দেখেছেন? পুলিশকে পেটাতে গেছে, পুলিশকে নির্মমভাবে পিটিয়েছে এবং তার মতো উচ্ছৃঙ্খল সন্ত্রাসীকে ডিল করতে গিয়ে পুলিশ হয়তো রাবার বুলেট ছুড়েছে তার শরীরে। সেরকম আমাদের মানে বন্দুক পিস্তলের গুলি মনে করি না, সেরকম কোনো গুলি পাওয়া যায় নাই, রাবার বুলেট। এখন এই সন্ত্রাসী জেহাদি, সে বুক হাতে এরকম করে দিয়ে শাহরুখ খান ভাব ধরতে গেছে। মানে পুলিশের সামনে সে বলতেছে যে ইট মার, আমাকে মেরে ফেল, মারো মুঝে মারো। দেখেন নাই কিছু থাকে তো ওই রকম আর কি। এই আবু সাঈদ নাকি এই জেনজিদের বীর। তো এই আবু সাঈদের হাত উঁচা করে এই ভাস্কর্যটা বানাবে। এখন চারুকলা কেন বানাবে? সে এই বর্তমান বীর আর কি। তো তার ইচ্ছা কি ছিল? সে নিজেই তো এই হুতুম প্যাঁচা বানানো, মূর্তি বানানো, এগুলো সে মনে করত এবং এগুলোকে সে বিদ্বেষ, পয়লা বৈশাখ নিয়ে তার মারাত্মক বিদ্বেষ থাকাটাই তো স্বাভাবিক, কারণ সেটা জঙ্গি। তার ওস্তাদ হচ্ছে জঙ্গি হারুন ইজার। এরকম অসংখ্য পোস্ট সে প্রসব করেছে। হারুন ইজার যেই ছেলেটার আইডল, যেই ছেলের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চেনেন, খুবই ফ্যানাটিক একজন ইসলাম প্রচারক। তো সেই ব্যক্তিও যার আইডল রাহাবার, তো সেই জঙ্গিটা কি করে পয়লা বৈশাখকে সে ইতিবাচকভাবে দেখবে? তো সেই জঙ্গির ভাস্কর্য বা মূর্তি এখন পয়লা বৈশাখে এই মঙ্গল শোভাযাত্রা, যদিও মঙ্গল শোভাযাত্রা নিয়েও তাদের গাত্রদাহ ছিল, সেখান থেকে মনে হয় সরে এসেছে। তো এই জঙ্গিটার একটা ভাস্কর্য বানাবে আর এটা নিয়ে কিছু লোক নাকি ঘুরবে। এই দেশে কত কিছু দেখতে হয়। একটা জিহাদি গেছে মারা খাইছে মারা, এখন এইটা হয়ে গেছে আইডল। এইটা অনেকের কাছে বীর। অনেক বাঙ্গু প্রগতিশীলদের কাছে দেখছি, ওরে বাবা,
হ্যাঁ, মানে বীর আবু সাঈদের আর কি বলি, মানে রক্ষা নাই আর কি অবস্থা। তো যাই হোক, এই জঙ্গিটার ব্যাপারে আসলে পয়লা বৈশাখ নিয়ে বলতে গেলে আসলে 26শে মার্চ নিয়েও বলতে হয়, এটা আমি ভিডিওর শেষে বলছি। আমাদের দেশের কৃষ্টি কালচার তো আর কিছু নাই, সবই শেষ। এর মধ্যে দেখলাম সার্জিস এখন সে হইছে নবাবের পুত, দাবি করে আর কি, তার জমিদারের নাতি। তো তার জমিদারের নাতি সে নিজেই দাবি করছে, কারণ কি, সে বিশাল চাঁপাইনবাবগঞ্জে তার এলাকায় গেছে বিশাল গাড়ি বহর নিয়ে, শখানেক গাড়ি এবং খুবই উন্নত মানের গাড়ি, এবং নিয়ে যাওয়ার পরে অনেকেই স্বাভাবিক তার দলের লোকজনরা এই প্রশ্ন করছে, টাকা পাইছস কই, তুই না সার্জিস টাকা পয়সা ছিল না বইলা, গরিব মানুষ বইলা তুই হোস্টেলে থাকছস, আর হোস্টেলে থাকছস বইলা তোরে ছাত্রলীগ করাইছে, তুই ছায়ালীগের নেতা ছিলি, টাকা পয়সা নাই, হোস্টেলে থাকতে হয়েছে, বাধ্য হইয়া ছায়ালীগ করতে হয়েছে। মানে মনে হয়েছে যে পরিবারের অমতে বিয়া হওয়ার পরে যেরকম প্রেমিকা বা প্রেমিক তার প্রেমিক বা প্রেমিকাকে অজুহাত দেয় যে পরিবারের চাপে বিয়ে করে ফেলছি, তুমি অন্য কারোর সঙ্গে বেধ ঘর, এরকম টাইপের কথাবার্তা। এরা কি মনে করে বাংলাদেশের নাগরিক চোদ না, বোঝে না কিছু, বোধায়। রিজনটা হচ্ছে এটাই যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি। এটাই হচ্ছে রিয়েলিটি, যে আপনি আমাদের যারা সমন্বয়ক বলে যাদেরকে চিনেন, তাদের পকেটে হাত দিলে কখনো 2-3 হাজার টাকাও পাবেন না। আমার পকেটে মানি ব্যাগও নাই, কিন্তু আমরা এটা বলতে পারতেছি না কারণ মানুষ বিশ্বাস করবে না। তো ফ্যাক্ট হচ্ছে রিয়েলিটি আর সোশ্যাল মিডিয়া একটা, আসলে ভাই রিয়েলিটি বুঝতে হলে আমার সাথে একদিন চলতে। তো এই ছেলেটার দাদাটা আসলে কে, এত বড় জমিদার? ওর দাদা হচ্ছে তজির উদ্দিন। স্ট্যাটাসটা পুরোটা আপনারা পড়ে নিতে পারেন, এই ইউটিউবের ডেসক্রিপশনে থাকবে। তো এই তজির উদ্দিন ছিল একটা কুখ্যাত জুয়ারি ওই এলাকার, সেই জুয়ারির নাতি এই সার্জিস। তো টাকা পয়সা না থাকায় যেটা বলছিলাম, সেই হোস্টেলে পড়াশোনা করছে, ছাত্রলীগ করছে হোস্টেলে থাকার কারণে। তো এই ফৈন্নির পুত নিজের জমিদার বলে কেন? ফৈন্নির পুত ওই টোকাইয়ের মতো আক্ষরিক, নিজেরে মানে ফৈন্নির পুত নিজে বলছে যে আমাদের টাকা নেই, টাকা নেই, টাকা নেই, তাই আমি হোস্টেলে থাকছি। এখন আবার ফাতরামি, তারা মানে কয়েক লাখ কোটি টাকার মালিক। তো এই ছেলের বাপ হচ্ছে সাজু মিয়া, যে স্থানীয়ভাবে দালাল সাজু হিসাবে পরিচিত। কি করতো সে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে ভিজিএফের কার্ড বা এই ধরনের বিভিন্ন জিনিস সে মানুষকে দেবে বলে টাকা পয়সা নিত এবং এই টাকা পয়সা নিয়ে মাইরে দিত। তো এই দালাল সাজুর পোলা সার্জিস, টোকাই সার্জিস। এখন কথা হচ্ছে যে এই সার্জিস এত ফুটানি দেখাইতেছে কেন? টাকা মারছো সেটা সবাই জানে, বাংলাদেশের মানুষ চোদ্দা না। হ্যাঁ, ওই যে চোরের মায়ের বড় গলা, এটা তো প্রমাণ তারে করতেই হবে। তো সে এই ফাতরামি শুরু করছে। আরেকটা বিষয়, তার বাবা মার একটা বিষয় বলতে হয় যে তার বাপ সেই উত্তরবঙ্গের, বিয়ে করছে নোয়াখালী। কেমনি কি এত দূরে কেমনে? তো এই বিয়ের কাহিনী হচ্ছে যে তার যে নানা, ওই নানা ওই এলাকার ছিল মোল্লা, মসজিদের করতো, মোল্লাগিরি করতো। তো এর মেয়েরে তার বাপে কিছু একটা করে ফেলছে সার্জিস পেটে, কি আর করা, লোকজন ধরে বিয়ে দিয়ে দেয়। তো ওকে, এটা আসলে তাদের বাল্যবিবাহ হয়ে থাকলে এটা আইন লঙ্ঘন করা। সে যদি বিয়ের আগে জন্ম নিয়ে থাকে, এটাকে আমি বেজন্মা হিসাবে মনে করি না, এটা দুজনের সম্মতিতে হয়ে থাকলে ঠিক আছে। কিন্তু ওই যে দোষ, যে মানে হয় না, দোষ থাকে কিছু মানুষের, অপরাধ প্রবণ মানুষজন। তো এর বাপে কিছুদিন আগেও ক্লাস 9-এর একটা মেয়েরে বিয়ে করছিল, মানে ওই ইটিস পিটিস করতে যেয়ে ধরা খাইছে, তারপরে বিয়ে করছে, তারপর কিছুদিন রাখছে, তারপরে সেই মেয়েটারে তাড়িয়ে দিছে। আর এর পোলা দেখেন সার্জিস, সে কী করছে? সে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ওই বরগুনার সেই লোকটার একটা জঙ্গি জামাতি তার মেয়ে, বাচ্চা মেয়েটার বিয়ে করে লুকায় রাখলো। আপনাদের কাছে মনে নাই? চেহারা দেখায় না, আমি প্রকাশ করে দিয়েছিলাম। তার বউ সে লুকিয়ে রাখছে, তার বউয়ের নাম কি বিস্তারিত আপনারা এই ভিডিওটা যারা দেখেন না তারা দেখে নিতে পারেন, ইউটিউবের ডেসক্রিপশনে আছে, ফেসবুকের কমেন্ট বক্সে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন বংশগতভাবে এই যে লুচ্চামি, বদমাশি এবং লুকিয়ে রাখা, বাচ্চা বিয়ে করা, শিশুকামিতার এটা লক্ষণ আপনারা স্পষ্টভাবে পাবেন। তার বউ বাচ্চা এই কারণে লুকিয়ে রাখছে। আর হাফেজ এই তকমা দিয়া একটা দেশের, এরা হইতে পারতো গুরুত্বপূর্ণ নেতা, রাজনীতি করা, সমৃদ্ধ করার তাদের একটা সুযোগ ছিল, তারা বাচ্চা বন্ধাবে এগুলো নিয়ে। মানে কি লজ্জার বিষয়! মসজিদের মোল্লা টোল্লারা দেখেন না যে কাম করে, একই কাজ করতেছে। আবার এই মসজিদের মোল্লা মুন্সিরাও যেভাবে তাদের বউদের লুকিয়ে রাখে, এই পোলাও একইভাবে লুকিয়ে রাখে। আবার সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অবস্থায় নাচে, কত মেয়ের সাথে প্রেম করছে, এইগুলোর কাহিনী কি আমরা জানি না? ছবি টবি কি নাই? আছে তো। যাক, ব্যক্তিগত বিষয় নিয়ে আসলে খুব একটা বেশি বলার কিছু নেই। আমি যেটা বলছিলাম যে আপনারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন।
একইভাবে দেখবেন সমন্বয়ক সবকটার একই সমস্যা। এই যে নাহিদ, ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। নাহিদের বাপ বদরুল চেনেন না? সে একজন স্কুল শিক্ষক, সে তার ছাত্রীদের ধর্ষণ চেষ্টা করলো। এই ভিডিও আপনারা দেখেন নাই? ধর্ষণ চেষ্টা করে লিফটের মধ্যে জাপটাইয়ে ধরছে ছাত্রীটারে। তারপরে ওই ছাত্রী সহপাঠীরা ধৈরা তার রুমে বৈশা ছ্যাঁচা মায়ের দিছে। ছ্যাঁচা মায়ের শুধু দেয় নাই, পা চাটাইছে মাইয়াটার, যে পা চাট ধরে লাথি মাথি মায়ের ছাত্ররা কি করছে দেখছেন তো? এই নাহিদরা তার বাপের ধর্ষণ চেষ্টা একটার দুইটা না, অনেক ঘটনা। ওর বাপ যে ধর্ষক এটা ওর স্কুলে সবাই জানে। এখন তো উপদেষ্টা, ওর বাপের বিচার করবে কে? নাহিদ ওর বাপের বিচার করছিল, এই ধর্ষকের পুত বিচার করছ নাই তো? মানে মনে করতেছে ওরা দেশটা লুটপাট কইরা ১,০০০ কোটি টাকা নিয়া গাড়ি বাড়ি বানাইয়া, ওর বাপে তো ভুড়ির চোটে হাঁটতেই পারে না। দর্শকের আবার ভুড়ি আবার বাহাদুরি। এই শাস্তি মনে করিস না রে ফৈনির পুত্রা, টোকাইয়ের বাচ্চারা, যে এগুলো কইরা তোরা খুব ইয়ে করবি। হ্যাঁ, তোরা মানে যা করতেছস দুধের গন্ধ তো নাক থেকে যায় নাই। এই দেশের মানুষ বেয়াদবি পছন্দ করে না। কত বড় বড় হরিদাস পালদেরই পাত্তা দিল না, ধরিয়া সোজা করে দিল, তক্তা বানাই দিল। আর তোরা যা করতেছস, সময় থাকতে এই ধর্ষক বাপদের বিচার কর, নিজেরও এই ধর্ষণ কামিতা থেকে বাইরে আস। বসে মানে অফিস আদালতে থাকতে মানে তোর সমন্বয়গিরি এবং সেইখান থেকে যে উপদেষ্টার চেয়ারে বৈশা রান চেবানো, হ্যাঁ, ভুড়ি কতটুকু বাড়াইছো সেটাকে মানুষ জানে না। অলরেডি দেশের মানুষই বলতেছে মাংস আলাদা করে ফেলবে আর কি। তো যাই হোক, এদের ব্যাপারে আসলে আমার ব্যক্তিগত কোনো তো তাদের সাথে শত্রুতা নাই। এরা ৭১ নিয়ে কি পরিমাণ বিদ্বেষ দেখায় দেখেন। বলছে ৭১ আর ২৪ আলাদা কিছু নয়। এই রাজাকারের বাচ্চাদের আমি কি বলবো বলেন? ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। ভিডিওটি শেষ করব ২৬শে মার্চের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নীরব স্বাধীনতা দিবস পালন আমরা দেখলাম। ২৫শে মার্চ কালো রাতে পাকিস্তানি মিলিটারির তাণ্ডব এবং ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা। এই বাংলাদেশের নাগরিকরা ভুলে গেছে, জানে না, কিছুই না। ইতিহাস আমরা কিছুই জানি না। বঙ্গবন্ধুকে আটক, এরপরে ৯ মাসের যুদ্ধ, এগুলো আমাদের ভুলে ফেলবে। এই ২৪-এর বিপ্লবীরা এসে বলবে ২৪ আর ৭১ কিছু না, ৭১ বাদ। আজকে এই ২৬শে মার্চ উপলক্ষে, ২৫শে মার্চ কালো রাত উপলক্ষে বাংলাদেশে কোথাও কোনো আয়োজন দেখছেন? এমন নীরব ২৬শে মার্চ কোনোদিন দেখছেন? শহীদ মিনারে পর্যন্ত এই দেশকে যারা ভালোবাসে, মুক্তিযুদ্ধকে যারা ধারণ করে, যারা সম্মান দেখাতে গিয়েছে, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। রাজাকার আল বদর আল শামস তাদের বাচ্চারা ভয় পায় এই দিবসগুলোকে, তাদেরকে আত্মদাহ হয়। আমরা জানি তোদের কোথায় কোথায় জ্বলে। আজকের এই ভিডিওতে যে শব্দচয়ন, অতীতে দেখেন নাই তো? পরিস্থিতি, কিছু করার নাই, যে যেমন তাকে সেই ভাষায় কথা বলতে হবে। এদের যে গ্যাং লিডার ইউনুস, তার ভয় কোথায়? সে নিজে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে বিলেতে বসে বিদেশি নারী আর রান, এগুলো তো তার ইতিহাসের অংশ। তো এগুলো করেছে এই জন্য কি সে জেলাস যে আমার মুক্তিযুদ্ধ খেতাব নাই, আমি কিছু করতে পারি না? ইউনুস তো দেখেনি, যেখানে যা দাঁড়াইয়া সে হাততালি চায়, তার সব চাই। আবার বোঝাবে যে হ্যাঁ আমি তো কিছু না, আমার তো কিছু চাই না, আমার তো কিছু নাই, আমি তো। ভাব ধরো বাংলাদেশের মানুষ কত বাটপার সোজা করে ফেললো, আর তুমি ইউনুস আইসা ৭১ মুছা দিতে চাও? হ্যাঁ, রাজাকারের বাচ্চা সবগুলোর আশেপাশে নিয়ে তুমি ভাম সাজছ, তাই না? এটা বাংলাদেশ। কত পাগল ছাগল সোজা করে ফেললো, ভাবধরা পাগল। যাই হোক, কিছু বলার নাই। এরা যা করছে তার প্রাপ্য তাদেরকে সুদে আসলে বুঝিয়ে দেওয়া হবে। তুই সুদখোর না, সুদ মজা লাগে তো তোর সুদ দেওয়া হবে। যাই হোক, ইশতেহারে প্রকাশ পেয়েছে মলমপত্রের ২য় পর্ব। ইউটিউবের দর্শকরা দেখুন, এখানে ক্লিক করে। আর ফেসবুকের দর্শকরা ফেসবুকের এই ভিডিওটির কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন। আপনারা সেখান থেকেও এই ভিডিওটি দেখে নিতে পারেন। খুবই মজা পাবেন, বিনোদন পাবেন। স্যাটার এই শোটি অর্থাৎ ইশতেহারের এই বিশেষ পর্বটি মলমপত্র, এটি যারা দেখেননি আগের একটি পর্ব আছে, অর্থাৎ পর্ব দুটোই আপনারা দেখে নিতে পারেন। ভালো থাকার চেষ্টা করুন। কায়দা করে বেঁচে থাকাই একটা বিরাট যুদ্ধ। এই যুদ্ধে আপনাকে জয়ী হতেই হবে।